চলো আমরা হাজিরাটা শুরু করি। চারশো এক প্রেজেন্ট স্যার। 402 প্রেজেন্ট স্যার। 403 প্রেজেন্ট স্যার। 4 ইয়েস স্যার। 5 প্রেজেন্ট স্যার। 6 প্রেজেন্ট স্যার। 7 প্রেজেন্ট স্যার 407। 8 9 10 11 12 13 প্রেজেন্ট স্যার 413। 14 15 16 16 প্রেজেন্ট স্যার। 17 প্রেজেন্ট স্যার। স্যার 17 স্যার প্রেজেন্ট স্যার। 17 আছো না? জি স্যার। 18 প্রেজেন্ট স্যার। 19 20 21 22 বাক্যের সংখ্যা এগুলো মনে 23 24 25 প্রেজেন্ট স্যার। 26 27 28 প্রেজেন্ট স্যার। স্যার 26 প্রেজেন্ট স্যার। 29 30 31 প্রেজেন্ট স্যার। 32 32 প্রেজেন্ট স্যার। 33 প্রেজেন্ট স্যার। 34 35 বাদ পড়ে গেছো এমন কেউ আছো? পরে জয়েন করেছো? আচ্ছা, আজকে কিন্তু মঙ্গলবার আর আজকে আমাদের হিসাব বিজ্ঞান সেকেন্ড পেপারের ক্লাস, যেখানে আমরা শেয়ার ইস্যুর অঙ্ক করছিলাম। লাস্ট ক্লাসে তোমাদেরকে 9 পর্যন্ত অঙ্ক করানো হয়েছিল। সেখানে তোমরা দেখেছিলে যে আমরা যতগুলো শেয়ার জনগণের কাছে বিক্রয় করতে চাই, অর্থাৎ ইস্যু কিন্তু শেয়ার মূলধনের তুলনায় আমাদের কাছে আবেদন ইস্যু ছিল কম। যতগুলো শেয়ার আমরা জনগণের কাছে বিক্রি করতে চাই তার থেকে কম পরিমাণ আবেদন এসেছিল। আর যদি কম পরিমাণ আবেদন আসে আমরা এই কম পরিমাণ শেয়ারই জনগণের কাছে বিক্রয় করে দেব। কিন্তু একটা আইন আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে বিলিখিত শেয়ার স্যার। কখনোই। স্যার হ্যাঁ আজকে স্যার একটু রিপিট করেন স্যার, একটু হয়েছে কি অনেকদিন যাবত ক্লাস করি না তো অনেক কিছু হয়তো বা আচ্ছা আচ্ছা থামো। অতটা ইয়ে। এখন আমরা একটা আইন লিখে নিয়েছিলাম, সেটা হলো ইস্যুকৃত শেয়ার মূলধনটা কখনোই ইস্যুকৃত শেয়ার মূলধনের থেকে বিলিখিত শেয়ার মূলধনটা কখনোই বেশি হতে পারবে না, হয় সমান হবে অথবা কম হবে। কিন্তু ইস্যুকৃত শেয়ার মূলধনের থেকে বিলিখিত শেয়ার মূলধনটা কখনোই বেশি হতে পারবে না। অর্থাৎ কোম্পানি যদি
100 শেয়ার ইস্যু করতে চায়, আর যদি আবেদনটা 101টা আবেদন কেউ করে শেয়ার জনগণ, ওই অতিরিক্ত যে একটা শেয়ারের জন্য যে আবেদন করা হয়েছে ওই শেয়ারটা কিন্তু কোম্পানি ইস্যু করতে পারবে না। তোমরা একটা কথা মনে রেখো, কোম্পানি যদি ইস্যু করতে চায় 100টা শেয়ার, জনগণ যদি আবেদন করে 101টা শেয়ার অর্থাৎ অতিরিক্ত আবেদন যদি করে, তাহলে ওই অতিরিক্ত আবেদনের শেয়ারটা কিন্তু জনগণের কাছে ইস্যু করতে পারবে না কোম্পানি। কোম্পানিকে ওই 100 শেয়ার ইস্যু করতে হবে। অর্থাৎ কোম্পানি ইস্যুকৃত শেয়ারের থেকে বিলিখিত শেয়ারের পরিমাণটা কখনোই বেশি বা বড় হতে পারবে না। এই কথাটা মনে রাখবো। সমান হতে পারবে অথবা কম হতে পারবে, কিন্তু ইস্যুকৃত শেয়ারের তুলনায় বিলিখিত শেয়ারের পরিমাণটা কখনোই বেশি হতে পারে না। কথাটা ভালো করে মনে রাখো। এটা আমি আইন একবার লিখে দিয়েছি তোমাদের কাছে, তোমাদের খাতায় এটা লেখা আছে যে বিলিখিত শেয়ার মূলধনের পরিমাণটা কখনোই ইস্যুকৃত শেয়ার মূলধনের থেকে বেশি হতে পারবে না, হয় সমান হবে অথবা কম হবে। এতদিন আমরা যে অঙ্কগুলো করেছি, বিশেষ করে 6, 7, 8, 9 এই 4টা অঙ্ক আমরা করেছি। 4টা অঙ্কের মধ্যে ছিল যে আমরা যতগুলো শেয়ার জনগণের কাছে বিক্রি করতে চাই তার থেকে কম পরিমাণ আবেদন এসেছিল, তাই আমরা কম পরিমাণ শেয়ার জনগণের কাছে বিক্রয় করেছিলাম। দেখো অঙ্কগুলো আরেকবার। দেখো আমরা 6 নম্বর অঙ্কটা যখন করেছিলাম, রিফাত 100 টাকা মূল্যের 80,000 শেয়ারে বিভক্ত মোট 80 লক্ষ টাকা নিয়ে মূলধন সহ নিবন্ধিত হয়। কোম্পানির পরিচালনা পর্ষদ অনুমোদিত শেয়ার হতে 30,000 শেয়ার বিক্রির জন্য জনসাধারণের নিকট আবেদন করেন। সবগুলি শেয়ারের জন্য আবেদন করলো। এখানে সবগুলো শেয়ার আমরা জনগণের কাছে বিক্রয় করেছি, সবগুলি মানে সমান। কোম্পানি বিক্রয় করতে চাই 30,000, আর আমাদের কাছে আবেদনও আসছে 30,000 শেয়ারের জন্য, তাই আমরা 30,000 শেয়ারই জনগণের কাছে বিক্রয় করে দিয়েছি। 7 নম্বরটা দেখো। জয়া কোম্পানি স্পিনিং কোম্পানি লিমিটেড 20 লক্ষ টাকা অনুমোদিত মূলধন সহ নিবন্ধিত হয়, যা প্রতিটি 10 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ারে বিভক্ত। কোম্পানির পরিচালনা পর্ষদ 1,20,000 শেয়ার সমমূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করে, অর্থাৎ কোম্পানি জনগণের কাছে 1,20,000 শেয়ার বিক্রি করতে চেয়েছিল। কোম্পানি মোট 1 লক্ষ শেয়ার আবেদন পেল। যেখানে কোম্পানি 1,20,000 শেয়ার বিক্রয় করার জন্য আবেদন আহ্বান করেছে বা বিজ্ঞাপন প্রচার করেছে, সেখানে আমাদের কাছে আবেদন করেছে 1 লক্ষ। দেখো তো কম আবেদন করেছে না? সেখানে 1,20,000 বিক্রি করতে চায়, সেখানে জনগণ আবেদন করেছে 1 লক্ষ, কম আবেদন করেছে না? তাই আমরা 1 লক্ষ শেয়ারই জনগণের কাছে বিক্রয় করে দিব। 8 নম্বর অঙ্কটা দেখো। প্রিয়াঙ্কা নিট ওয়ান কোম্পানির প্রতিটি 50 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত মোট 25 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত হয়। কোম্পানি তার 80% শেয়ার, 50,000 শেয়ারের 80%, তার মানে 40,000 শেয়ার সমমূল্যে বাজারে বিক্রয়ের জন্য বিবরণপত্র প্রচার করে। কোম্পানি 40,000 শেয়ার কিন্তু আমরা জনগণের কাছে বিক্রয় করতে চাই, এটা আমাদের ইস্যুকৃত শেয়ার মূলধন। কিন্তু কোম্পানি ইস্যুকৃত শেয়ার অপেক্ষা 20% কম আবেদন গ্রহণ করে। তাহলে 40,000 শেয়ার থেকে 20% কম মানে 8,000 কম আবেদন পেয়েছে। তাহলে 40,000 থেকে 8,000 কম মানে তারা 32,000 আবেদন পেয়েছে, তা কিনা ইস্যুকৃত শেয়ারের থেকে কম। তাই আমরা 32,000 শেয়ারই বিক্রয় করে দিয়েছিলাম, তাই না? কম আবেদন আসলে কম পরিমাণ শেয়ারই বিক্রয় করে দিতে হয়, খেয়াল করেছো? আবার 9 নম্বরটা বড়। সানজিদা আমরিন হাউজিং কোম্পানি লিমিটেড প্রতিটি 20 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার নিয়ে গঠিত ও নিবন্ধিত। কোম্পানির পরিচালনা পর্ষদ উহা হতে 75% শেয়ার। আচ্ছা, 1 লক্ষের 75% মানে 75,000 শেয়ার না? তাহলে কোম্পানি 75,000 শেয়ার জনগণের কাছে বিক্রি করতে চায়। জনগণ ইস্যুকৃত শেয়ারের 80%-এর জন্য আবেদন পেল। তাহলে 75,000-এর আবার 80%, 75,000-এর 80% মানে কম না? দেখো তো 75,000-এর 80% মানে কত? 75,000-এর 80% মানে কত? ক্যালকুলেটর নাও। স্যার 60,000। তার মানে যেখানে আমরা 75,000 শেয়ার জনগণের কাছে বিক্রি করতে চাই, সেখানে জনগণ আমাদের কাছে আবেদনই করেছে 60,000 শেয়ারের জন্য। 60,000। তার মানে আমরা ওই 60,000 শেয়ারই জনগণের কাছে বিক্রয় করে দিচ্ছি। তার মানে আমরা 9 পর্যন্ত যে অঙ্কগুলো করেছিলাম, সেই 9 পর্যন্ত অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে যে কোম্পানি যতগুলি শেয়ার জনগণের কাছে বিক্রি করতে চায়
আমাদের কাছে তার থেকে কম পরিমাণ শেয়ারের জন্য আবেদন এসেছিল, আর আমরা কম পরিমাণ আবেদন আসলে আমরা ওই কম পরিমাণ শেয়ারই বিক্রয় করে দেব। কিন্তু কখনোই ইস্যুকৃত শেয়ারের থেকে যদি বেশি পরিমাণের আবেদন আসে, ওই অতিরিক্ত বা বেশি পরিমাণ শেয়ার কিন্তু কোম্পানি জনগণের কাছে বিক্রি করতে পারবে না। আজকে আমরা 10 নম্বর অঙ্ক থেকে আমরা সেই জিনিসটা শিখবো। তাই আগে যা করেছিলাম আমি একটু রিপিট করে নিলাম, ওই যে কে যেন বললে একটু রিপিট করতে, আমি একটু রিপিট করে নিলাম আগের আলোচনাটা। আজকে যে অঙ্কটা আমি করব 10, 11, 12, 10 নম্বর অঙ্কটার মতোই 11 এবং 12 নম্বরটা হবে। যদি তোমরা 10 নম্বর অঙ্কটা মনোযোগ দিয়ে শিখতে পারো, তাহলে 11 এবং 12 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করতে পারবে। এবার খেয়াল করো, এই অঙ্কটার মধ্যে কিন্তু আমাদের ইস্যুকৃত শেয়ারের তুলনায় কিন্তু আমাদের বিলিখিত শেয়ারের বা আবেদনের পরিমাণটা কিন্তু বেশি এসেছিল, যা কিনা আমরা বিক্রি করতে পারবো না। তোমরা দেখো আমি পড়ছি 10 নম্বর অঙ্কটা আমি পড়ছি, তোমরা একটু মনোযোগ দাও। আকরাম লিমিটেড 50 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়, যা প্রতিটি 10 টাকা মূল্যের 5 লক্ষ শেয়ারে বিভক্ত। কোম্পানি 1,50,000 শেয়ার বিক্রির জন্য বিজ্ঞাপন প্রচার করলো। এই তাহলে কোম্পানির জনগণের কাছে কতগুলো শেয়ার বিক্রি করতে চায়? 1,50,000 শেয়ার বিক্রি করতে চায়, তাই না? 1,50,000 শেয়ার জনগণের কাছে বিক্রি করতে চায়। 2 লক্ষ শেয়ারের জন্য আবেদন পাওয়া গেল। এবার আবেদন পাইছে কয়টা? 2 লক্ষ আবেদন পাইছে। যেখানে 1,50,000 শেয়ার বিক্রি করতে চাই, সেখানে এবার আবেদন আসছে 2 লক্ষ। এই তাহলে অতিরিক্ত আবেদন কতগুলো আসছে দেখো তো? অতিরিক্ত 50,000 শেয়ারের আবেদন আসছে না? তোমরা খেয়াল করছো সবাই? তোমরা সবাই খেয়াল করছো অতিরিক্ত 50,000 শেয়ারের আবেদন আসছে না? তোমরা বলো তো আমাদের আইন অনুযায়ী আমরা কি অতিরিক্ত 50,000 শেয়ার জনগণের কাছে বিক্রি করতে পারবো? আইন অনুযায়ী এই অতিরিক্ত 50,000 শেয়ার কি জনগণের কাছে বিক্রি করা যাবে? যাবে না। অথচ এনারা সবাই কিন্তু আমাদের ওই 10 টাকা করে দিয়ে দিচ্ছে, বুঝছো? সবাই কিন্তু 10 টাকা করে আমাদের কাছে দিয়ে দিচ্ছে। তাহলে ওই 50,000 শেয়ার, অতিরিক্ত যে 50,000 শেয়ার যাদের কাছে আমরা শেয়ার বিক্রি করতে পারবো না, তারাও যে আমাদেরকে যে 10 টাকা করে দিয়ে দিল, তাহলে ওদের এই টাকাটা এখন ফেরত দিয়ে দিতে হবে না? বলতো ওদের এই টাকাটা ফেরত দিয়ে দিতে হবে না? যারা আবেদন করেছে সবাই কিন্তু টাকা দিয়ে দিয়েছে, যারা আবেদন করেছে তারা কিন্তু সবাই টাকা দিয়ে দিয়েছে। যাদের কাছে আমরা শেয়ার বিক্রি করব না, তাদের টাকাটা তাহলে তাদেরকে ফেরত দিয়ে দিতে হবে না বলতো? জি স্যার। দেখো এখানে লেখা হয়েছে ইস্যুকৃত সম্পূর্ণ শেয়ার বন্টিত হলো, তার মানে 1,50,000 শেয়ারের পুরোটাই বন্টিত হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেওয়া হলো। আমরা আজকে এই অঙ্কটার মাধ্যমে শিখবো যে অতিরিক্ত আবেদনের টাকাটা যখন ফেরত দেওয়া হয় তখন সেটা জাবেদার মাধ্যমে কিভাবে দেখাতে হয়, এবং এই ঘটনাটা আমরা এর আগে কখনো কোনো অঙ্কে ঘটাইনি। ফেরত দেওয়ার কাজটা আমরা আজকেই ফার্স্ট করছি, এবং সেটা কিভাবে আমাদের অঙ্কের উপর প্রভাব ফেলবে, আমাদের জাবেদায় খতিয়ানে এবং উদ্ধৃত পত্রে কিভাবে এই ঘটনাটা প্রভাব ফেলবে, আমরা এই অঙ্কটা করতে গিয়ে সেটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে এবং দেখব। পরে আবার আরো একটা কথা বলেছে, কোম্পানি শেয়ার প্রতি 60 পয়সা করে অবলেখকের কমিশন প্রদান করলো। দেখছো, অবলেখকের কমিশন প্রদান করলো কোম্পানি 60 পয়সা করে। তোমরা সবাই একটা কথা ভালো করে মনে রেখো, অবলেখককে কিন্তু আমরা কমিশন দিব, যতগুলো শেয়ার আমরা জনগণের কাছে বিক্রি করব শুধু সেই কটা শেয়ারের জন্য আমরা কমিশন দিব। তোমরা বলো তো আমরা জনগণের কাছে কতগুলো শেয়ার বিক্রি করব? 1,50,000 শেয়ার বিক্রি করব না বলতো? এই জনগণের কাছে আমরা 1,50,000 শেয়ার বিক্রি করব না? তোমরা সবাই বলো, মনোযোগ দিয়ে বল। দেখো আমরা জনগণের কাছে এখন 1,50,000 শেয়ার বিক্রি করব না? জি স্যার। তাহলে এই 1,50,000 শেয়ারের জন্যই এখন আমাদেরকে অবলেখকের কমিশন প্রদান করতে হবে। তোমরা তাহলে 1,50,000 সঙ্গে 0.6 গুণ করো। 1,50,000 সঙ্গে শেয়ার প্রতি 60 পয়সা, তাহলে 1,50,000 সঙ্গে 0.6 গুণ করো। 90,000। তার মানে আমরা অবলেখকে কত টাকা কমিশন দিব? 90,000 টাকা কমিশন দিব। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে অবলেখকের কমিশনের পরিমাণ বের করো, তাহলে কি তোমরা 1,50,000 সাথে 0.6 গুণ করে এই 90,000 টাকা বের করে আমাকে দেখাবে না বলতো? যদি আমি প্রশ্ন করি অবলেখকের কমিশনের পরিমাণ কত হবে বের করো, সৃজনশীল কোশ্চেনে এরকম প্রশ্ন হতেই পারে যে অবলেখকের কমিশনের পরিমাণ বের করো, তাহলে তোমরা বলতো ওই যে 1,50,000 শেয়ার যেটা জনগণের কাছে আমরা বিক্রয় করছি তার সঙ্গে আমরা 0.6 গুণ করে অবলেখকের কমিশনটা বের করবো না বলতো? জি স্যার।
আচ্ছা, আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে আমরা জনগণের কাছে যে যে শেয়ারের টাকা ফেরত দেব, সে ফেরত দেওয়া টাকার পরিমাণ বের করো। যদি আমি জিজ্ঞাসা করি যে আমি জনগণকে যে শেয়ারের টাকা ফেরত দেব, সে ফেরত দেওয়া টাকার পরিমাণ বের করো, তাহলে তোমরা বলো তো কিভাবে বের করবা? আমাদের কাছে না অতিরিক্ত আবেদন এসছে 50,000, অতিরিক্ত আবেদন আসছে না 50,000, 50। আর এরা সবাই না আমাদেরকে 10 টাকা করে দিয়েছে। তাহলে 50,000 গুণ 10, তাহলে কত টাকা আমরা ফেরত দেব? আমরা তাহলে কত টাকা ফেরত 5 দেব? লক্ষ টাকা। এই 5 কথাটাকে লক্ষ। তোমরা সবাই বুঝতে পারছো? এই কথাটাকে 5 তোমরা লক্ষ সবাই টাকা। বুঝতে পারছো? আমি যদি তোমাদেরকে জি। এই প্রশ্নটা থেকে এখন প্রশ্ন করি যে আমাদের হাতে অতিরিক্ত আবেদন এসছে যেটা আমরা বিক্রয় করতে পারবো না, তাহলে এই অতিরিক্ত আবেদনের টাকাটা ফেরত দিতে হবে। তো ফেরত দেওয়া টাকার পরিমাণটা কত বের করো। তাহলে তোমরা কিভাবে বের করবে? অতিরিক্ত আবেদন এসেছে 50,000 গুণ প্রতিটি শেয়ারের দাম 10 টাকা, তাহলে 50,000 গুণ 10, 5 লক্ষ টাকা আমরা জনগণকে ফেরত দেব। এই কথাটা বের করা সম্ভব? তোমরা কি সবাই এই 5 লক্ষ টাকা বের করাটা বুঝছো? জি স্যার, বুঝতে আর পারছি। আমি যদি প্রশ্ন করি যে তোমরা এখন অবলেখকে যে টাকাটা আমরা কমিশন দেবো, তোমার কমিশনের পরিমাণটা বের করো, তাহলে তুমি বলবা যে আমরা যতগুলো শেয়ার বিক্রি করি ততগুলো শেয়ারের সঙ্গে ওই কমিশন যে 60 পয়সা করে আছে ওটা গুণ দিব, অর্থাৎ 1,50,000 শেয়ার গুণ হচ্ছে 0.6, তাহলে 90,000 টাকা আমরা অবলেখকে কমিশন হিসেবে প্রদান করবো। বলতো এই কথাগুলো তোমরা মনে রাখতে পারবা? এই যে এতক্ষণ আলোচনা করলাম, বুঝতে পেরেছ? এখন সবাই খাতা কলম নিয়ে নাও। দেখো, আমাদের জাবেদা করতে হবে, খতিয়ান করতে হবে এবং আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতে হবে। খতিয়ানটা আমরা শুধুমাত্র ব্যাংক হিসাবে খতিয়ানটা করব। তাহলে আমরা এখন এই সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার জন্য চলো আমরা 10 নম্বর অঙ্কটা আমি কপি করে নিচে নিয়ে যাচ্ছি। আমি নিচে অ্যান্সার করব, তোমরাও সবাই জাবেদা করার জন্য ঘর টানো এবং অঙ্কটা অ্যান্সার করার জন্য রেডি হয়ে যাও। এই যে আমি 10 নম্বর অঙ্কটা এখানে কপি করে নিয়ে আসছি। আমি এখন এই অঙ্কটার জাবেদা করব, তারপর ব্যাংক হিসাব করব, তারপর আমরা উদ্ধৃতপত্র করব। আর আমি তোমাদেরকে দেখাবো যে যদি কখনো অতিরিক্ত আবেদনের আসে আমাদের কাছে, সেটা টাকা কিভাবে ফেরত দিতে হয়, আর জাবেদায় কি পরিবর্তনটা হয়, ব্যাংক হিসাবে কি পরিবর্তনটা হয়, আর আমাদের উদ্ধৃতপত্রে কি পরিবর্তনটা হয়, সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে আগের অঙ্কগুলো রিপিট হয়ে যাবে। এজন্য বলছে আগের অঙ্কগুলো একটু রিপিট করলে ভালো হয়। এই অঙ্কটা করতে গিয়ে আমাদের পিছনের অঙ্কগুলোও কিন্তু রিপিট হয়ে যাবে। শুধু অতিরিক্ত একটা জিনিসই আমাদের শেখা হবে আজকে, সেটা হচ্ছে যে সমস্ত শেয়ারের আবেদন আমরা পেয়েছি অতিরিক্ত, যাদের কাছে আমরা শেয়ারগুলো বিক্রি করব না, তাদেরকে তাদের তাদের দেওয়া টাকাটা আমরা কিভাবে তাদেরকে ফেরত দিব, সেটা আমরা এই জাবেদার মাধ্যমে শিখবো। তাহলে আমি এই জাবেদাটা তোমাদেরকে শেখাবো, তোমাদেরকে জাবেদাটা শেখাবো। তোমরা এই জাবেদাটা করার জন্য তোমরা রেডি হয়ে যাও। জাবেদাটা কিভাবে করবো সেই জাবেদাটা করার জন্য তোমরা রেডি হয়ে যাও। তোমরা জাবেদার ঘর টেনে ফেলো। তোমরা তো জানোই যে শেয়ার ইস্যু অঙ্ক করতে গিয়ে আমরা কিন্তু সবসময় দুটো জাবেদা করি। প্রথমটা ব্যাংকের জাবেদা, আর পরেরটা হচ্ছে মূলধনের জাবেদা। মনে আছে না তোমাদের এটা? এই কথাগুলো মনে আছে না? শেয়ার ইস্যু জাবেদা করতে গিয়ে না আমরা দুটো জাবেদা করি। একটা হচ্ছে ব্যাংকের জাবেদা, ব্যাংকের জাবেদায় ব্যাংক হিসাব হবে ডেবিট। আর একটা হচ্ছে মূলধনের জাবেদা, আর মূলধনের জাবেদায় মূলধন হিসাবটা হবে ক্রেডিট। আমি বলেছিলাম এই কথাটা। তাই দেখো, আমি জাবেদা করার জন্য দুটো ঘর টেনেছি। তোমরাও জাবেদা করার জন্য রেডি হয়ে যাও। আমাদের প্রথম জাবেদা হবে ব্যাংকের জাবেদা। তোমরা একটু খেয়াল করো সবাই। সবার কি ঘর টানা হয়ে গেছে? জলদি করে ঘর টেনে ফেলো। আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে অঙ্কটা করবে। আমার সাথে সাথে হাতে হাতে করলেই 11 নম্বর এবং 12 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা ওই বাসায় বসে অ্যান্সার করে আমাকে দেখাতে পারবে, বাড়ির কাজ করতে পারবে। 10 নম্বর অঙ্কটা যদি তোমরা আজকে বুঝতে পারো, তাহলে 11 এবং 12 নম্বর অঙ্কটা তোমরা আমাকে করে দেখাতে পারবে। সেজন্য খুব মনোযোগ দিয়ে আমার সঙ্গে সঙ্গে অঙ্কটা করবে। চলো আমরা অঙ্কটা স্টার্ট করি। তবে সবার আগে আমি তোমাদেরকে একটা কথা বলছি, ব্যাংকের জাবেদায় ব্যাংক হিসাবটা ডেবিট হবে, কিন্তু আমি তোমাদেরকে দেখাবো ব্যাংক হিসাবটা ডেবিট হবে কত টাকা। তোমরা দেখো তো, আমরা জনগণের কাছে 1,50,000 শেয়ার বিক্রি করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের কাছে আবেদন আসছে কতগুলি শেয়ারের? 2 লক্ষ 2 শেয়ারের। লক্ষ। তো যারা আবেদন করেছে এরা সবাই আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে না 10 টাকা করে? বলো তো।
যারা আমাদের কাছে আবেদন করেছে, যে 2 লক্ষ শেয়ার হোল্ডাররা আমাদের কাছে আবেদন করেছে, তাদের সবাই আমাদেরকে 10 টাকা করে দিয়ে দিয়েছে না? তাহলে এই 2 লক্ষ শেয়ারের সবাই যদি আমাদেরকে 10 টাকা করে দিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের কাছে মোট থাকার কথা কিন্তু 20 লক্ষ টাকা, তাই না? 2 লক্ষকে 10 দিয়ে গুণ করলে কি আমাদের কাছে মোট 20 লক্ষ টাকা থাকার কথা না? 20 লাখ আছে। আমাদের কাছে মোট 20 লক্ষ টাকা থাকার কথা। জি স্যার। কিন্তু প্রশ্ন হলো, এখান থেকে আবার অবলেখক কমিশন নিয়ে নেবে না? এখান থেকে অবলেখক কমিশন নিয়ে নেবে না বলতো? আমরা না ক্যালকুলেশন করে বের করেছি আমাদের অবলেখক কমিশন স্যার। নেবে 90,000 টাকা। অবলেখক আমাদের কাছ থেকে কমিশন নেবে 90,000 টাকা, এটা আমরা বের করছি না ক্যালকুলেশন করে এতক্ষণ? ওই যে 1,50,000 গুণ হচ্ছে 60 পয়সা। তাহলে এই 90,000 টাকা যদি অবলেখক আমাদের কাছ থেকে কমিশন নিয়ে যায়, তাহলে বলতো ফাইনালি আমাদের ব্যাংকে কত টাকা তাহলে জমা হবে? আমাদের ব্যাংকে তাহলে জমা হবে 19,10,000 টাকা, ঠিক না? তোমরা কি বুঝতে পেরেছো আমি 19,10,000 টাকা কিভাবে বের জি করলাম? স্যার। তোমরা কি সবাই এই কথাটা বুঝতে পেরেছো? Yes, sir. 19,10,000 টাকাটা কিভাবে বের করলাম, এটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আমাদের কাছে যতজন আবেদন করবে সবাই আমাদেরকে 10 টাকা করে দিয়ে দিবে। তাতে করে আমাদের মোট টাকা পাওয়ার কথা 20 লাখ। কিন্তু এখান থেকে তোমার অবলেখক কমিশন নিয়ে নেবে 60 পয়সা করে, যতগুলো শেয়ার আমরা বিক্রয় করব। আমরা 1,50,000 শেয়ার বিক্রয় করব। তাই ওই 1,50,000 শেয়ারের জন্য 60 পয়সা করে 90,000 টাকা অবলেখক যদি কমিশন নিয়ে নেয়, তাহলে আমাদের ব্যাংকে কিন্তু এই 90,000 টাকা কম আসবে, অর্থাৎ 19,10,000 টাকা আসবে। এই কথাটা যদি তোমরা সবাই বুঝে থাকো, তাহলে চলো আমরা আমাদের প্রথম জাবেদাটা এখন করা শুরু করি। সবাই জাবেদা করার জন্য রেডি হয়ে যাও। তাহলে আমাদের প্রথম জাবেদাটা আমরা কিভাবে করলাম তোমাদেরকে বোঝানো যাবে। দেখো আমাদের প্রথম জাবেদাটা আমরা করেছি। প্রথম জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট, ওই যে 19,10,000। কিভাবে 19,10,000 হলো তোমরা জেনেছ? আর অবলেখকের কমিশন হচ্ছে ডেবিট, ওই যে 90,000। যেহেতু অবলেখক কমিশনটা আমাদের জন্য একটা অসমন্বিত ব্যয় তোমরা জানো। আর এই দুটো মিলায় মোট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 20 লক্ষ টাকা। আমাদের কাছে মোট আবেদন এসেছিল 20 লক্ষ টাকা, যেখান থেকে অবলেখক কমিশন নিয়ে নেবে 90,000 টাকা। তাহলে আমাদের ব্যাংকে টাকা জমা হবে 19,10,000 টাকা। দেখো তো এই জাবেদাটা তোমরা সবাই বুঝছো? প্রতিটি 10 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ারের আবেদন পাওয়া গেল। তোমরা সবাই জাবেদাটা তুলে ফেলো। দেখো আমরা আমাদের প্রথম জাবেদাটা করে ফেললাম। ব্যাংক হিসাব ডেবিট 19,10,000, অবলেখকের কমিশন ডেবিট 90,000, আর শেয়ার আবেদন ক্রেডিট 20 লক্ষ টাকা। এখন তোমরা আমাকে বলো, আমরা 2 লক্ষ শেয়ারের আবেদন পেলেও আমরা তো জনগণের কাছে 2 লক্ষ শেয়ার বেচতে পারবো না। আমরা বেচতে পারবো 1,50,000 শেয়ার। তাই 1,50,000 শেয়ারের টাকাটাই কেবলমাত্র মূলধনে স্থানান্তর হবে। বাকি যে 50,000 শেয়ারের যে অতিরিক্ত টাকা আমাদের কাছে আছে 5 লাখ, সেটা আমরা আমাদের শেয়ার হোল্ডারদেরকে আমরা ফেরত দিয়ে দিব। তো চলো এই জাবেদাটা, দ্বিতীয় জাবেদাটা আমরা কিভাবে করব সেটা একটু দেখি। খেয়াল করো দ্বিতীয় জাবেদাটা। শেয়ার আবেদন হিসাব ডেবিট ওই 20 লক্ষ টাকায়, কিন্তু শেয়ার মূলধন ক্রেডিট 1,50,000 গুণ 10, 15 লক্ষ টাকা। কারণ আমরা 1,50,000 শেয়ার বিক্রি করতে পারবো। তাহলে অতিরিক্ত 5 লক্ষ টাকা যেটা আমাদের কাছে থেকে গেল, সেটা আমরা আবার ব্যাংক হিসাব নামে ক্রেডিট করে দিলাম 5 লক্ষ টাকা। কারণ টাকা যখন আমরা পাই তখন আমাদের ব্যাংকটা ডেবিট হয়, আর যখন আমরা আমাদের ব্যাংক থেকে টাকাটা আমাদের অতিরিক্ত আবেদনকারীকে ফেরত দিয়ে দেই, তখন আবার ব্যাংক হিসাবটা ক্রেডিট হয়ে যায়। এবার আমরা ফেরত দিচ্ছি, তাই আমাদের ব্যাংক হিসাবটা ক্রেডিট হয়ে গেল। দেখো প্রতিটি 10 টাকা মূল্যের 1,50,000 শেয়ারের আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করা হলো। তার মানে আমরা শুধুমাত্র যতগুলো শেয়ার জনগণের কাছে বিক্রি করতে চাই, শুধু ততগুলো শেয়ারের টাকাটাই জনগণের কাছে বিক্রয় করতে পারবো। তোমরা কি এই 2 নম্বর জাবেদাটা সবাই বুঝেছো? জি স্যার। সবাই তুলে ফেলো খাতায় 2 নম্বর জাবেদাটা সবাই তুলে ফেলো। আমরা 2 নম্বর জাবেদাটা সবাই তুলে ফেলবো।
আর শেয়ার ইস্যুর এই দুটো জাবেদা যখন নিখুঁতভাবে করা হয়ে যায়, এই দুইটা জাবেদা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, তখন ব্যাংক হিসেবে খতিয়ান করাটা আমাদের জন্য কোনো সমস্যাই হয় না। আমরা তাহলে এই জাবেদাটা নিখুঁতভাবে করতে পারলে আমাদের ব্যাংক হিসাবটাও খুব সহজেই আমরা করে ফেলতে পারি, কোনো ভুল হবে না। তো চলো এবার আমরা একটা ব্যাংক হিসাবে খতিয়ান করার জন্য ঘরটা নিই। তোমরা জানো যে আমরা ব্যাংক হিসাব করার জন্য আমরা এই ধরনের একটা খতিয়ানের ঘরটা নিই। ব্যাংক হিসাব করার জন্য ঠিক চলমান যে ছকে আমরা খতিয়ানটা করি সবসময়, আমরা এরকম একটা ব্যাংক হিসাবের ঘর আমরা এভাবে টেনে ফেলি। ব্যাংক হিসাবটা করার জন্য আমরা জাবেদা দেখো উপরে, প্রথমে জাবেদায় ব্যাংক হিসাব ছিল ডেবিট 19,10,000। তাহলে আমরা এই ডেবিটে লিখব 19,10,000, নাম দিব যে কিনা ক্রেডিটে আছে, সেটা হচ্ছে শেয়ার আবেদন। তাহলে আমরা শেয়ার আবেদন নামে ব্যাংক হিসাবে ডেবিটে লিখব 19,10,000। আবার দ্বিতীয় জাবেদায় দেখো আমাদের ব্যাংক হিসাবটা ক্রেডিটে আছে 5 লাখ। তাহলে আমরা টাকাটা লিখব ক্রেডিটে 5 লাখ, নাম দিব যে কিনা ডেবিটে আছে শেয়ার আবেদন। তার মানে আমরা দুইটা ঘটনা লিখবো, দুটোই শেয়ার আবেদন নামে লিখবো। তাহলে দুটোই শেয়ার আবেদন নামে লিখবো। প্রথম আবেদন হিসাব নামে ব্যাংকের টাকাটা লিখবো ডেবিটে, আর দ্বিতীয় শেয়ার আবেদন হিসাব নামে ব্যাংকের টাকাটা যেহেতু ক্রেডিটে আছে তাহলে আমরা লিখবো ক্রেডিটে। আর এই ব্যাপারটা তোমরা সবাই জানো, তাই না? তাহলে চলো আমরা খতিয়ানটা করে ফেলি। ওই যে দেখো আমরা ব্যাংকের খতিয়ানটা করে ফেললাম। আমরা প্রথমে ব্যাংকের টাকাটা লিখলাম ডেবিটে 19,10,000, নাম দিলাম আমরা শেয়ার আবেদন। দেখো আমরা ব্যালেন্সের ঘর ডেবিটে লিখে দিলাম 19,10,000। দেখো আমাদের শেয়ার আবেদন নামে এর পরের জাবেদায় ব্যাংকটা ছিল ক্রেডিটে, তাই আমরা ক্রেডিটে লিখে দিলাম 5 লাখ। তাহলে এবার আমাদের ব্যালেন্সটা হয়ে গেল 14,10,000। তোমরা বলো তো এই ব্যাংক হিসেবে খতিয়ানটা তোমরা সবাই বুঝছো না? ঠিক যেভাবে আমি 10 নম্বর অঙ্কটা করছি ঠিক এইভাবেই তোমরা 11 নম্বর এবং 12 নম্বর অঙ্কটা করে আমাকে দেখাবা বাড়ির কাছে। যদি 10 নম্বর অঙ্কটা তোমরা আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে করে ফেলো এবং যদি তোমরা 10 নম্বর অঙ্কটা বুঝে ফেলো, তাহলে 11 এবং 12 নম্বর অঙ্কটাও তোমরা অবশ্যই আমাকে করে দেখাতে পারবে এবং প্রত্যেকেই করবে। প্রত্যেকে এই অঙ্কটা 11 এবং 12 নম্বরটা বাসায় হাতে হাতে বাড়ির কাজ করে ফেলবে সবাই, এবং আজকেই করবে। কিন্তু আজকেই গরম গরম তোমরা অঙ্কটা শিখতেছো, তাহলে আজকেই কলেজের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তোমরা অবশ্যই আজকেই সমস্ত কাজগুলো কমপ্লিট করবে। যখনই হোক বসে তোমরা 11 এবং 12 নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেলবে। তো যাই হোক, তোমরা ব্যাংক হিসেবে খতিয়ানটা সবাই করে ফেলছো। তাহলে এবার আমরা করব উদ্ধৃত পত্র। আমরা এখন দেখবো আমাদের উদ্ধৃত পত্রটা কিভাবে করতে হয়। চলো আমরা উদ্ধৃত পত্র করার জন্য যেরকম ঘরটা নিই, এই যে উদ্ধৃত পত্র করার জন্য এরকম একটা ঘর আমরা টেনে ফেলি। দুইটা টাকার ঘর আর একটা পার্টিকুলার্স এর ঘর। উদ্ধৃত পত্র করার জন্য আমরা ঘর টেনে ফেলি, বিবরণ টাকা, দুইটা টাকার ঘর। আর প্রথমে আমরা সম্পদ সমূহ লিখি এভাবে, আর সম্পদ সমূহের আন্ডারে আমরা প্রথমে লিখি চলতি সম্পদ। তোমরা জানো আমাদের ব্যাংকে যে টাকাটা জমা রয়েছে সেটাকে আমরা চলতি সম্পদ হিসেবে গণ্য করি। তোমরা উদ্ধৃত পত্র করার জন্য আমার সঙ্গে সঙ্গে তোমরা ঘর টানো। জানছ? প্রথমে সম্পদ সমূহের আন্ডারে আমরা চলতি সম্পদ লিখবো। তোমরা দেখো আমরা চলতি সম্পত্তির আন্ডারে ব্যাংকে জমা লিখে দিয়েছি 14,10,000। আমাদের উপরে না ব্যাংকের ব্যালেন্সটা 14,10,000 টাকা আসছিল, আমাদের উপরে ব্যাংকে জমাটা না 14,10,000 টাকা আসছিল। তাই চলতি সম্পত্তির আন্ডারে আমরা সর্বপ্রথম ব্যাংকে জমা 14,10,000 টাকা লিখে দেব। আর চলতি সম্পত্তির মধ্যে কেবল এই একটা আইটেমে বসবে। আর এবার আমরা লিখবো অসমন্বিত ব্যয়। বলো অবলোককের কমিশনটা কিন্তু আমাদের জন্য একটা অসমন্বিত ব্যয়।
এই অবলোককের কমিশন তো আমরা আজকেই প্রথম পাচ্ছি না, এই অবলোককের কমিশন কিন্তু আমাদের আগের অঙ্কগুলোতেও ছিল, তোমরা দেখেছ। তাই আগের অঙ্কগুলো আমাদের রিপিট হয়ে গেল আজকের এই অঙ্কটা করতে গিয়ে। তোমরা দেখো, অসমন্বিত ব্যয়, এটার আন্ডারে আমরা ওই অবলোককের কমিশনটা লিখে দিলাম 90,000 টাকা। তাই অসমন্বিত ব্যয়ের আন্ডারে আমরা অবলেখকের কমিশনটা লিখে দিলাম 90,000 টাকা। তাহলে ব্যাংকে জমা ও 14,10,000 আর অবলেখকের কমিশনটা হচ্ছে 90,000। এই দুইটার যোগফল কিন্তু মোট হয়ে যাবে 15 লক্ষ টাকা। তাহলে দেখো আমাদের মোট সম্পদের পরিমাণ আমরা 2 নম্বর কলামে লিখে দিলাম এইভাবে 15 লক্ষ টাকা লিখে আমরা বন্ধ করে দিলাম। আমাদের সম্পদ সমূহ লেখা শেষ। আমরা সম্পদ সমূহটা কিভাবে লিখেছি তোমরা দেখেছো সবাই? এর আগের অঙ্কগুলোতেও আমরা এভাবেই উদ্ধৃতপত্র করেছি না বলতো? এর আগে যে আমরা 9টা অঙ্ক করেছি, সেই 9টা অঙ্কের মধ্যে কিন্তু আমরা উদ্ধৃতপত্রটা সবসময় এভাবেই সাজাই করেছি। আর আমি বলেছিলাম যে তোমাদেরকে যে যদি এই শেয়ার ইস্যুর অঙ্ক চ্যাপ্টারটা ভালো করে না করতে পারো, তাহলে কোম্পানির চূড়ান্ত হিসাব, যেখান থেকে ক বিভাগে 2টা প্রশ্ন অবশ্যই থাকবে, এই কোম্পানির চূড়ান্ত হিসাবটা কিন্তু তোমরা সুন্দরভাবে করতে পারবে না। তো যাই হোক, আমরা আমাদের মোট সম্পত্তি লেখা শেষ করেছি। এবার লিখবো দায় ও মালিকানা তহবিল। দেখো, দায় ও মালিকানা তহবিল লিখতে গিয়ে দায় ও মালিকানা তহবিল লিখতে গিয়ে আমরা প্রথমে লিখি মালিকানা তহবিল। দায় ও মালিকানা তহবিল এই দুটো জিনিস লিখতে গিয়ে আমরা সর্বপ্রথম লিখি মালিকানা তহবিল। আর তোমাদেরকে জানতে হবে মালিকানা তহবিলের আন্ডারে আমরা সাধারণত কোন আইটেমগুলো লিখি। মালিকানা তহবিলের আন্ডারে আমরা সবসময় সবার আগে শেয়ার মূলধনটা লিখি। দেখো, আমরা শেয়ার মূলধনটা সবার আগে লিখব। আর আমি তোমাদেরকে বলেছিলাম শেয়ার মূলধন লিখতে গিয়ে সবার আগে আমরা অনুমোদিত শেয়ার মূলধনটা লিখব। আমাদের অনুমোদিত শেয়ার মূলধন ছিল 5 লক্ষ শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্য 50 লক্ষ টাকা। দেখো, আমরা 50 লক্ষ টাকা লিখে ক্লোজ করে দিয়েছি। অনুমোদিত শেয়ার মূলধনটা কিন্তু এখন আমাদের 5 লক্ষ শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্য 50 লক্ষ টাকা। আচ্ছা, এবার আমাকে বলো তো তোমরা, এই অঙ্কে কোম্পানি জনগণের কাছে শেয়ার বিক্রি করতে চেয়েছিল কতগুলো শেয়ার? এই অঙ্কে কোম্পানি জনগণের কাছে বিক্রি করতে চেয়েছিল, উঠে পড়ো। এই অঙ্কে আমাদের অনুমোদিত শেয়ার মূলধনের পরিমাণটা ছিল, এই অঙ্কে কোম্পানি জনগণের কাছে বিক্রি করতে চায় 1,50,000 শেয়ার। এই অঙ্কে কোম্পানি জনগণের কাছে বিক্রয় করতে চেয়েছিল 1,50,000 শেয়ার। এটা ছিল আমাদের ইস্যুকৃত শেয়ার মূলধনের পরিমাণ। আর বলতো, বাস্তবে আমরা বিক্রয়ও করেছি না 1,50,000 শেয়ার? বাস্তবে আমরা বিক্রয়ও করেছি না 1,50,000 শেয়ার। তাই আমাদের এই অঙ্কে ইস্যুকৃত এবং বিলিখিত শেয়ারের পরিমাণ সমান। এই অঙ্কে আমাদের ইস্যুকৃত বিলিখিত শেয়ারের পরিমাণ সমান। আর সেই জন্য এবার কিন্তু আমরা এইভাবে লিখব, ইস্যুকৃত কমা বিলিখিত কমা তলবকৃত ও আদায়কৃত শেয়ার মূলধন। এবার আমরা একসাথে লিখব, যেহেতু আমরা ইস্যুকৃত এবং বিলিখিত শেয়ার সমান, সেই জন্য আমরা লিখব ইস্যুকৃত কমা বিলিখিত কমা তলবকৃত আদায়কৃত শেয়ার মূলধন 1,50,000 শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্য, সম্পূর্ণ তলবকৃত ও আদায়কৃত। 1,50,000 শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্য, সম্পূর্ণ তলবকৃত ও আদায়কৃত। এক 1,50,000 শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্য, সম্পূর্ণ তলবকৃত ও আদায়কৃত। তাতে আমাদের মোট অ্যামাউন্টটা হবে 15 লক্ষ টাকা। তাতে আমাদের মোট অ্যামাউন্টটা হবে 15 লক্ষ টাকা। আর এই 15 লক্ষ টাকাই আমাদের মোট 2 নম্বর কলামে বসে যাবে। আর তাহলে আমাদের উদ্ধৃত পত্রটা মিলে গেল। দেখো, উদ্ধৃত পত্রটা আমাদের তাহলে মিলে গেল, উপরেও 15 লক্ষ, নিচেও 15 লক্ষ। আমাদের উদ্ধৃত পত্রটা তাহলে মিলে গেল, খেয়াল করেছো?
তাহলে তোমরা খেয়াল করেছো যে উদ্ধৃত পত্রের মধ্যে কিন্তু তেমন একটা প্রভাব পড়েনি। আমাদের অতিরিক্ত আবেদনের টাকাটা ফেরত দেওয়ার ঘটনাটা কেবলমাত্র জাবেদায় আর ব্যাংক হিসাবের মধ্যে প্রভাব ফেলেছে। উদ্ধৃত পত্রের মধ্যে কিন্তু আমাদের কোনো প্রভাব ফেলেনি। উদ্ধৃত পত্রটা আমরা স্বাভাবিকভাবেই করেছি। শুধু একটা জিনিসই পরিবর্তন হয়েছে, সেটা হলো যে এবার ইস্যুকৃত আর বিলিখিত শেয়ার মূলধন সমান বলে আমরা ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত, আদায়কৃত শেয়ার মূলধনটা আমরা একসাথে লিখতে পেরেছি। কখন আমরা একসাথে লিখবো, কখন আমরা আলাদা লিখবো, খুব ভালো করে খেয়াল করবা। আমি তোমাদের উপর কোনো অতিরিক্ত চাপ প্রয়োগ করছি না। খুব ধীরে ধীরে এক একটা জিনিস, নতুন নতুন এক একটা জিনিস তোমাদেরকে আমি শেখাচ্ছি। আজকে আমরা নতুন যে জিনিসটা শিখলাম সেটা হলো অতিরিক্ত যদি কোনো আবেদন আমাদের কাছে আসে, সেই অতিরিক্ত আবেদনের শেয়ার আমরা জনগণকে কাছে বিক্রি করতে পারি না। অতিরিক্ত আবেদনের টাকাটা তখন আমাদেরকে ফেরত দিয়ে দিতে হয়। আর সেই কাজটাই আমরা আমাদের আজকের এই অঙ্কের মাধ্যমে করেছি। তার মানে কোম্পানি যতগুলি শেয়ার জনগণের কাছে বিক্রি করতে চায়, তার থেকে অতিরিক্ত একটা শেয়ারও অতিরিক্ত বিক্রি করতে পারবে না। যদি আবেদন আসে সেটা ফেরত দিয়ে দিতে হবে। সাইমনা স্যার, তোমার কি পুরো অঙ্কটা করা হয়েছে? জি স্যার, ওই স্যার। তুমি কি অঙ্কটা বুঝতে পেরেছ? জি স্যার, বুঝতে পারছি। আমরা কিন্তু আচ্ছা, আমি আবার নতুন করে লিংক দিচ্ছি, আমাদের 1 মিনিটেরও কম সময় আছে হাতে। তো সবাই খুব দ্রুত জয়েন করবা, সবাই খুব দ্রুত জয়েন করবা।